नमश्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापो हारिणे। আমরা আগের মাসে স্বামীজির পত্রাবলীর যে পত্রটি পাঠ করেছিলাম সেইটি স্বামীজি লিখেছিলেন 1 ফেব্রুয়ারি 1895 খ্রিস্টাব্দে, এবং 1 ফেব্রুয়ারি 1895 খ্রিস্টাব্দে স্বামীজি তখন আমেরিকায় রয়েছেন। এবং এই পরবর্তী চিঠিটি, যেটি 169 নম্বর চিঠি, সেটি স্বামীজি লিখছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে, লিখছেন 9 ফেব্রুয়ারি 1895 খ্রিস্টাব্দে। 9 ফেব্রুয়ারি 1895। আমরা বুঝতেই পারছি যে এই ক্রোনোলজিটা যদি মেনটেন করি, যদি আমরা ক্রোনোলজি ধরে ধরে স্বামীজির চিঠিগুলো একটু বিশ্লেষণ করি বা বোঝার চেষ্টা করি, অনুধ্যান করি, তাহলে বুঝবো যে স্বামীজির এই সময়ের মানসিক অবস্থাটা ঠিক কেমন ছিল। এই মানসিক অবস্থা কেমন ছিল সেইটি ধরে যদি আমরা বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে স্বামীজি গুরুত্বপূর্ণ কথাগুলো এই চিঠিগুলিতে বলছেন, যাকে উদ্দেশ্য করে বলছেন। ঘটনাটি এমন হতে পারে যে উদ্দেশ্য করে যাকে বলছেন তিনি অবশ্যই একজন ব্যক্তি, কিন্তু এই ব্যক্তি মানুষ ছাড়িয়ে স্বামীজির এই উদ্দেশ্য, কিন্তু স্বামীজির এই কথাগুলো শিবাবতার বলছেন, সত্য দ্রষ্টা ঋষি বলছেন, এগুলি সবই যেন আমাদের জন্য বলা, আমাদের প্রত্যেকের জন্য বলা। আমরা যে এক দুখানি চিঠি একটু পাঠ করার চেষ্টা করব, সেখানে দেখব স্বামীজি কি সুন্দর করে বলছেন। চিঠিটি লিখছেন 9 ফেব্রুয়ারি 1895, শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ সান্যালকে লেখা। বৈকুণ্ঠনাথ সান্যাল পরবর্তী সময়ে স্বামী কৃপানন্দ হিসেবে পরিচিত ছিলেন। স্বামীজি কখনো কখনো সান্যাল বলে ডাকতেন। বৈকুণ্ঠনাথ সান্যাল লিখছেন 1895 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি, সান্যালকে লিখছেন, প্রিয় সান্যাল, তোমার এক পত্র পাইলাম, তাহাতে টাকা পৌঁছিবার সংবাদ লিখিয়াছ, কিন্তু বস্টন হইতে কয়েকটি বন্ধু যে টাকা পাঠান, তাহার সংবাদ এখনো পাই নাই, বোধহয় 2-1 সপ্তাহের মধ্যে পাইব। গোপাল দাদা কাশী হইতে এক পত্র লেখে, জমির বিষয় যাহা লিখিয়াছ তাহা কিছুই নহে, বরঞ্চ রাখাল, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, বরঞ্চ রাখাল এক পত্রে জমির বিষয় লিখিতেছেন, তাহাও কিছু বিশেষ নহে। দুটো ঘরওয়ালা যে জমির বিষয় লিখিয়াছ তাহাতে আমার আপত্তি আছে, অর্থাৎ ঘরের জন্য জমিটার কমই না হয়, জমিটা যাহাতে বড় হয় তাহার চেষ্টা করিবে। তোমাদের ওই যে গোঁড়ামি, তাহাতে তোমাদের নিয়ে যে কিছু করা তা আমার দ্বারা হবে না। এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে 1895 এর 9 ফেব্রুয়ারি, অর্থাৎ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আর মাত্র 2 বছর মতো বাকি, 2 বছরের কিছু সময়। 1895 এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে, এই 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে, 95-তে লিখছেন, এবং স্বামীজি তারই পরিকল্পনাটা বেঁধে দিচ্ছেন। রাখাল মহারাজের চিঠি পড়ে স্বামীজি সন্তুষ্ট হননি, সেখানে বলছেন, দুটো ঘরওয়ালা যে জমির বিষয় লিখিয়াছ তাহাতে আমার আপত্তি আছে, অর্থাৎ যেখানে স্থায়ী বাসস্থান ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের হবে, সেটি দুটো ঘরওয়ালা জমির বিষয়ে স্বামীজি একেবারেই মতামত, মানে তার ইতিবাচক মতামত প্রকাশ করছেন না। অর্থাৎ ঘরের জন্য জমিটার কমই না হয়, ঘরের জন্য জমিটা যাতে কম না পড়ে যায়, জমিটা যাহাতে বড় হয় তাহার চেষ্টা করিবে। এই প্রথম থেকেই মা বলছেন যে যদি ঘরের জানালা দরজাগুলো বড় হয়, প্রকোষ্ঠগুলো বড় হয়, কি হয় জানো? তাহলে মানুষ অনেক উদার হয়। এই ছোট ছোট ঘরে, ছোট ছোট জায়গায় থাকতে থাকতে আমাদের মনগুলো অনেক সংকীর্ণ হয়ে যায়, ছোট ছোট হয়ে যায়। গ্রামের মানুষ যারা, তারা শহরের এক চিলতে ফ্ল্যাটে এলে অনেকটা তাদের মনগুলো হাঁপড় ফোপড় করে, এই বোধহয় প্রাণ বেরিয়ে গেল, প্রাণ বেরিয়ে গেল, এরকম মনে হয়। কখনো কখনো জেলখানা, কয়েদখানা এরকম মনে হয়। কিন্তু এই গ্রামে গিয়ে এই প্রশস্ত আকাশ, বিস্তৃত আকাশ, নীল দিগন্ত, সবুজের শাড়ি, এসব
যেমন প্রতিদিনের জীবনে আমাদের শ্বাস প্রশ্বাস জীবনযাপনের ক্ষেত্রে সহায়ক, তেমন ভাবে এই শরীর মনের উপর কিন্তু এর বিরাট প্রভাব আমাদের উপর পড়ে। সে কারণে মায়ের এই বড় কথা, জানো, মনের উদারতা বাড়ে বড় জায়গায় থাকলে। বিস্তৃত প্রান্তরে দেখবেন, খুব ক্লান্ত দিনে, খুব অবসন্ন মনে, ক্লান্ত দিনে যদি আমরা কখনো একেবারে অনন্ত সমুদ্রের সামনে দাঁড়াই, বা একেবারে কল্লোলিত নদীর সামনে দাঁড়াই, বিরাট নদী সামনে, তাহলে দেখবেন মনটা কিরকম প্রশান্ত হয়ে ওঠে। মনের এই অস্থিরতা, চঞ্চলতা, এগুলি অনেক কমে আসে। এই দিগন্ত বিস্তৃত যে খোলা জায়গা, তা কিন্তু আমাদের মনের প্রসারতা বৃদ্ধি করে। স্বামীজি কিন্তু সেটি ধরিয়ে দিলেন। বলছেন, জমিটা যাহাতে বড় হয় তাহার চেষ্টা করিবে। পরমহংসদেব আমার গুরু ছিলেন, স্বামীজি লিখছেন, পরমহংসদেব আমার গুরু ছিলেন। আমি তাকে যাই ভাবি, দুনিয়া তা ভাববে কেন? পরমহংসদেব আমার গুরু, আমি তাকে যা ভাবি, তিনি আমার দেবতা, তিনি আমার গুরু, তিনি আমার জন্ম জন্মান্তরের বন্ধন ঘোচাচ্ছেন, এই ভাবি, আমি যাই ভাবি না কেন, দুনিয়া তা ভাববে কেন? গুরু পূজার ভাব বাংলাদেশ ছাড়া অন্যত্র আর নাই। গুরু পূজার ভাব, গুরুকে পূজা, গুরুকে একেবারে সশ্রদ্ধ নমস্কার, এ বাংলাদেশ ছাড়া অন্যত্র আর নাই। তথাপি অন্য লোকে সে ভাব লইবার জন্য প্রস্তুত নয়, অন্য লোকে সে ভাব নেবার জন্য প্রস্তুত নয়। তোমাদের ভেতর একটা মস্ত মূর্খতা আছে যে তোমরা একটা কি বলি, কলিকাতার 10 ক্রোশ তফাতে না তোমাদের কেউ জানে, না তোমাদের কেউ গুরুকে জানে। তৎকালীন সময়টায় শ্রীরামকৃষ্ণের এত ভাব প্রচার, আমরা চারিদিকে তাকাই, তাতেও আমাদের মনে হয় তাতেও সম্পূর্ণ হয় না। স্বামীজি নিজে মুখে বলছেন 1500 বছর চলবেন, না জানি গোটা ভারতবর্ষ পৃথিবী ছাড়িয়ে ভগবানের নাম, শ্রীরামকৃষ্ণের নাম আরো আরো ছড়িয়ে পড়বে। আপনারা লক্ষ্যই করেছেন, আমরা লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন যে আজ থেকে 20 বছর 30 বছর আগেও স্বামী বিবেকানন্দের প্রভাব নিয়ে যে পরিমাণ মানুষ চিন্তিত ছিলেন, বা যে পরিমাণ মানুষের মধ্যে ভাবনা চিন্তা ছিল, তার প্রভাব কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। স্বামীজি 150 বছর বা পরবর্তী সময়ে বা বর্তমান কমিউনিকেশনের যুগে স্বামীজি কিন্তু মানুষের কাছে আরো 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 হৃদয়গ্রাহী হয়ে উঠেছেন। ঠিক সেভাবেই তো ভাব ছড়াচ্ছে। তখনকার সময় 1895 স্বামীজি বলছেন যে কলকাতার কয়েক ক্রোশ তফাতে আর তোমার গুরুকে কে জানে, মানে মানে কলকাতা, যেহেতু ঠাকুরের শেষ অন্তলীলা তো কলকাতা জুড়েই মূলত, দক্ষিণেশ্বর, পরবর্তী সময়ে শ্যামপুকুর, কাশীপুর, সে কারণে কলকাতা ছাড়া আর তোমার গুরুকে কে চেনে? গুরু তো নিজের ব্যবস্থা নিজেই করে নেন, এই বিভিন্ন ধরনের গল্প আছে তো। আর তোমরা সেই পরমহংসদেব অবতার নিয়ে ছেঁড়াছিড়ি। ফল, আমি শশী প্রভৃতিকে কিঞ্চিত বোঝাবার চেষ্টা করে দেখলাম, সে চেষ্টা নিষ্ফল। অতএব তাদের দিল্লির লাডু দিয়ে সরে পড়াই ভালো। স্বামীজি কোথাও কোথাও একটু যেন নিরাশ, একটু হতাশ চিত্তের কথা বলছেন। মা ঠাকুরানির জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণ মুক্ত মনে করব। মা ঠাকুরানী তখন আছেন, মা ঠাকুরানির জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণ মুক্ত মনে করব। তারপর আমি আর কিছু বুঝি সুঝি না। তোমরা তো আমার নামটি টেনে নেবার বেলা খুব তৈয়ার যে আমি তোমাদেরই একজন, কিন্তু আমি একটা কাজ করতে বললে অমনি পেছিয়ে পড়ো। মতলবী কি গর্জি জগসারো, এ জগৎ মতলবের গর্জি। স্বামীজি বেশ হতাশ আছেন, কড়া কড়া কথা বলছেন যে এই জগতে আমরা, আমার নাম নিয়ে তো খুব কাজ তৈরি, কিন্তু যেই না একটা কাজ করতে বলবো অমনি পিছিয়ে পড়ো। বলছে এই জগৎ মতলবের গর্জি, সব মতলব করে এসছে। আমি বাংলাদেশ জানি, ইন্ডিয়া জানি, লম্বা লম্বা কথা কইবার একজন, আর কাজের বেলায় শূন্য, একেবারে শূন্য লিখে দিচ্ছেন। ওই আপনাদের অনেকদিন, বেশ অনেকদিনই, প্রায় প্রতিদিনই বলি, স্বামীজির তো একবারে স্পন্টেনিয়াস ওভারফ্লো, মানে কোথাও বাঁধে না আর কি, একবারে সোজা সাপটা করা, চাঁচা ছোলা স্বামীজি আর কি। হ্যাঁ, বলছেন যে কাজের বেলায় শূন্য, একেবারে কাজের বেলায় শূন্য। বেশ রেগে গেছেন। আমি এখানে জমিদারিও কিনি নাই, বা ব্যাংকে লাখ টাকাও জমা নাই। এই ঘোর শীতে পর্বত পাহাড়ে বরফ ঠেলে, এই ঘোর শীতে রাত্রির 2-1 পর্যন্ত রাস্তা ঠেলে লেকচার করে 2-4 হাজার টাকা করেছি। মা ঠাকুরানির জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত। গুতোগুতির আড্ডা করে দেবার শক্তি আমার নাই। অবতারের বাচ্চারা কোথায়? ছোট ছোট অবতারেরা, ওহে অবতারের পিলেগণ, আমি বলছি একেবারে সপ্তমে আছেন চড়ে আর কি। হ্যাঁ, একেবারে বলছেন চাচাচোলা ভাষায়,
গুতগুতির আড্ডা করে দেওয়ার শক্তি আমার নাই। অবতারের বাচ্চারা কোথায়? ছোট ছোট অবতারেরা, চোহে অবতারের পিলেগণ, অলমিতি। তোমাদের হতে আমার কোনো আশা নাই, তোমরাও আমার কোনো আশা করো না। যে যার আপনার পথে চলে যাও, শুভমস্তু। এ দুনিয়া এই রকমই মতলবে ভরা। চিঠিপত্র উপরোক্ত ঠিকানায় লিখবে এখন হতে, এই ঠিকানা এখন হতে আমার নিজের আড্ডা। যদি পারো একখানা যোগাবাশিষ্ট রামায়ণ, তার ইংলিশ ট্রান্সলেশন পাঠাবে, আর মহিনকে দাম দিতে বলবে। ইতি, পূর্বে যে বইয়ের কথা লিখেছি, অর্থাৎ সংস্কৃত নারদ ও শাণ্ডিল্য সূত্র, তাহা ভুলো না। ইতি, শেষ শব্দ, শেষ লাইন, একটি শ্লোক লিখছেন। খুব, আশাহি পরমম দুঃখম, নৈরাশ্যম পরমম সুখম। সোজা সংস্কৃত। আশাহি পরমম দুঃখম, আশা হচ্ছে পরম দুঃখের কারণ। আশাহি পরমম দুঃখম, নৈরাশ্যম পরমম সুখম। আর নৈরাশ্য হয়, নৈরাশ্য হলে তো আর কোনো দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার নেই, নিরাশ হয়েই আছি, তাহলে আর দুঃখ কোথা থেকে আসবে? সেটাই পরম সুখ, স্বামীজি বলছেন। দেখুন এইখানে স্বামীজি দু জায়গায় প্রায় ইতি বলে ফেললেন। এক জায়গায় বললেন যে যারা আপনার পথে চলে যাও, শুভমস্তু, মানে প্রায় শেষ করে ফেলেন, শুভমস্তু। তারপরে আবার বললেন ইংরেজি ট্রান্সলেশন পাঠাইবে যোগাবশিষ্ট সারের, মহিনকে দাম দিতে বলবেন। ইতি, আবার লিখছেন, পূর্বে যে বইয়ের কথা লিখেছি, অর্থাৎ সংস্কৃত নারদ ও শাণ্ডিল্য সূত্র, তাহা ভুলো না। ইতি, আবার লিখলেন, আশাহি পরমম দুঃখম, নৈরাশ্যম পরমম সুখম। চিঠিটা যখন ধরেছেন লিখতে, তখন বেশ ক্ষেপে আছেন, রেগে আছেন। দেখুন এইটি স্বামীজির চিঠি পড়ার বৈশিষ্ট্য, যে চিঠি পড়লে আমরা এই কাঠামো স্বামীজি, মানে বক্তৃতা যখন দেওয়া হচ্ছে, বক্তৃতা যখন, স্বামীজি নিশ্চয়ই সেটির ভাবনা করছেন বা তথ্য সংগ্রহ করছেন, এবং স্বামীজির জিহ্বায় তো সরস্বতীর বাস, আলাদা করে আর প্রস্তুতির প্রয়োজন পড়ে না। কিন্তু বক্তৃতা, স্বামীজির বক্তৃতা বা এই রচনাবলী, এই দুটোর ক্ষেত্রে স্বতন্ত্র হচ্ছে চিঠি, যেখানে রক্ত মাংসের স্বামীজিকে বোঝা যায়। দেখুন এই চিঠিটি পড়লে একেবারে রক্ত মাংসের স্বামীজি। আমরা যেমন ঘরে রেগে যাই, আপনারা যেমন আপনাদের বাড়ির লোকের উপর রেগে যান, ঠিক তেমনই দেখুন চিঠির ভাষা, যে তোর আর কিচ্ছুটি হবে না, তোর ওই করে গেল। হ্যাঁ, কোথায় অবতারের বাচ্চারা, কোথায় ছোট ছোট অবতার, ওহে অবতারের পিলেগণ, একেবারে লিখছেন। হ্যাঁ, এই রক্ত মাংসের স্বামীজি, যেখানে স্বামীজি কথা বলেন, যেখানে স্বামীজি হাসেন, সেখানে স্বামীজি মজা করেন, যেখানে স্বামীজি রেগে যান, এই রক্ত মাংসের স্বামীজিকে, এই স্বামীজিকে পড়লে আমাদের স্বামীজিকে অনেক কাছের মনে হয়। কারণ দেখবেন আমরা ঠাকুর মায়ের কাছে প্রণাম করি, ঠাকুরকে প্রণাম করি, মাকে প্রণাম করি, ঠাকুরকে প্রণাম করি, মাকে করে, স্বামীজিকে একবার কোন রকমে করি। ওরা করা কথা বলবে, এড়িয়ে এড়িয়ে যায়। দেখবেন আমাদের তিথি পুজোতেও হয়, স্বামীজির তিথি পূজা এখানে ভিড় কম হয় কিন্তু, হ্যাঁ, যে বাবা করা লোক। কিন্তু এই রক্ত মাংসের চিঠি পড়লে এই রক্ত মাংসের স্বামীজিটা আমাদের বড় আপন, কাছের। এই মানুষটা তো আমাদেরই মতো, আমাদেরই মতো, আমাদের মতো ভাবলে ধৃষ্টতা হয়ে যাবে, কিন্তু আমার আপনার নিকট জন, এটা বোঝা যায়। পরের চিঠিটা লিখছেন 170 নম্বর চিঠি, সেটিও লিখছেন নিউ ইয়র্ক থেকে, 10ই ফেব্রুয়ারি। 10ই ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি, এটি 10ই ফেব্রুয়ারি লেখা। লিখছেন মিস মেরি হেলকে, মেরি হেলকে লিখছেন 10ই ফেব্রুয়ারি 1895। মেরি হেলের কথা আপনারা জানেন, আগেও বলেছি যে আমাদের একেবারে স্বামীজি এই মিসেস হেলকে খুব শ্রদ্ধা করতেন। হ্যাঁ, ফাদার চার্চ, মাদার পোপ এসব বলতেন, এবং তার যে দুই কন্যা, তাদেরকেও একেবারে নিজের বোনের মতো, ভগিনীর মতো একেবারে স্নেহ করতেন, পছন্দ করতেন। তাই মিস মেরি হেলকে লিখছেন, স্নেহের ভগিনী, এখনো আমার পত্র পাওনি জেনে বিস্মিত হলাম। তোমার পত্র পাবার ঠিক পরেই আমি তোমাকে লিখি, এবং নিউ ইয়র্কে দেওয়া আমার 3টি বক্তৃতা সংক্রান্ত কয়েকখানি পুস্তিকা পাঠাই। রবিবাসরীয় সাধারণে প্রদত্ত এই ভাষণগুলি সংকেত লিপিতে লিখিত হয়ে পরে মুদ্রিত হয়েছে। এরূপ 3টি বক্তৃতা 2খানি পুস্তিকায় মুদ্রিত হয়, তারই কয়েকখানি তোমাকে পাঠাই। নিউ ইয়র্কে আরো 2 সপ্তাহ আছি, অতঃপর ডেট্রয়েট, তারপরে বস্টনে সপ্তাহখানেক বা সপ্তাহ 2। তাহলে প্রথমে স্বামীজি লিখছেন যে এটা নিউ ইয়র্ক থেকে, পরবর্তী সময়ে ডেট্রয়েটে গেছেন, এবং তারপরের সপ্তাহে, সপ্তাহখানেক পরে বস্টনে যাবেন। এই যে ডেট্রয়েটে গেছেন, এই ডেট্রয়েটে গিয়ে স্বামীজির একটা খুব গভীর কথা আছে। স্বামীজি ডেট্রয়েটে গিয়ে পরবর্তীকালে একটা চিঠিতে লিখছেন যে ডেট্রয়েটে যখন পৌঁছালাম, দেখলাম মানুষের মনগুলো কেমন যেন ওপরে উঠে আছে। অর্থাৎ স্বামীজির সঙ্গে যখন আলোচনা হয়েছে, স্বামীজির সঙ্গে যখন
এই যে ধর্ম আলোচনা, স্বামীজির কথা, বিভিন্ন স্পিরিচুয়াল আধ্যাত্মিক আলোচনা হয়েছে, স্বামীজি ওই ডেট্রয়েট শহরে পৌঁছে বুঝতে পারছেন যে মানুষের মনগুলো যেন উঁচুতে উঠে গেছে। আমাদের মন তো নিম্ন ভূমিতে ঘুরে বেড়ায়, আমাদের মন সবসময় নিম্নমুখী। খারাপ কথা, খারাপ চিন্তা, খারাপ ভাবনা খুব সহজেই কিন্তু আমাদেরকে একেবারে আকর্ষণ করে, টেনে নেয়। ভালো কথা টানতে কিন্তু সময় লাগে, ভালো কথার আকর্ষণ বড় কম, তার জন্য সময় দিতে হয়। স্বামীজি ডেট্রয়েটে যখন গিয়েছিলেন, ডেট্রয়েটে গিয়েই বুঝেছিলেন যে মানুষগুলোর মন কিন্তু উচ্চাবস্থায় আছে। আমরা বলি না যেমন সাধকদের মন উচ্চাবস্থায় আছে। রাজা মহারাজের কাছে গেছেন, গিয়ে দেখছেন যে রাজা মহারাজ একেবারে বুঁদ হয়ে আছেন। বুঁদ হয়ে আছেন মানে কি, একেবারে ঈশ্বর চিন্তায় বুঁদ হয়ে আছেন। বাইরের লোক মানুষ দেখে বলছে, বুঝতে পারছেন এই বাবা, এই মহাপুরুষ কিভাবে বুঁদ হয়ে আছেন ভগবানের চিন্তায়। তো এই ডেট্রয়েটে গিয়ে স্বামীজি এমন এক ব্যক্তিত্ব, স্বামীজি পরে নিজে মুখে বলছেন, সম্মুখে বলছেন, এমন এক ব্যক্তিত্ব, স্বামীজির কথার এমন ধার যে সেগুলি শুনবার পর মানুষের এই নিম্নমুখী চিন্তা কমে উচ্চ স্তরে মানুষের এই চিন্তা ভাবনাকে নিয়ে যায়। যখন ভগবত কথা হয়, ভগবানের কথা হয়, তখন দেখবেন এখানে বসে মানুষ বিষয় চিন্তা কম করতে পারে, কম করতে পারে। এটি হবার কথা। ওই রানী রাসমণির কথা চিন্তা করুন, স্বামী ঠাকুর কি করলেন, দক্ষিণেশ্বরের মন্দিরে রানী রাসমণিকে একটা গিয়ে থাপ্পড় দিয়ে দিলেন, হ্যাঁ, চপেটাঘাত করলেন। সবাই রেড়ে পড়ে গেল, রানীর গায়ে হাত তোলা, কিনা পূজারী বামুন। কিন্তু রানী কিন্তু তেমন কিছু মনে করেননি, কারণ রানী সত্যিই বুঝেছিলেন যে শ্রী দেবালয়ে গিয়ে মায়ের মন্দিরে যেখানে জ্যান্ত মা বসে আছেন, মৃন্ময়ী মূর্তি নয় চিন্ময়ী মূর্তি বসে আছেন, সেখানে বসে উনি জমি জমার হিসেব পত্তর করছেন। ঠাকুর বুঝতে পেরেছিলেন, স্বামীজি বুঝতে পেরেছিলেন ডেট্রয়েটে গিয়ে মানুষজনের মন খুব উচ্চাবস্থায় গেছে। এরপর বস্টনে সপ্তাহে খানেক বা সপ্তাহ 2 এবছর অবিরাম কাজের ফলে আমি ভগ্ন স্বাস্থ্য, স্নায়ুই বিশেষভাবে আক্রান্ত। সারা শীতে এক রাত্রিও সুনিদ্রা হয়নি। দেখছি অতিরিক্ত খাটুনি হয়ে যাচ্ছে। আবার সামনে ইংল্যান্ডে মস্ত কাজ। স্বামীজির শরীর কিন্তু বেশ খারাপ, তার আগের চিঠিটা পড়লে আমরা বুঝতে পারছি। কাজগুলো করতে হবে, তারপর ভারতে ফিরে গিয়ে বাকি জীবন বিশ্রাম। ভগবানের উদ্দেশ্যে কর্মের ফল সমর্পণ করে আমি জগতের কল্যাণের জন্য সাধ্যমতো চেষ্টা করেছি। এখন বিশ্রামই আমার অভিস্পিত অভিস্পিত। আশা করি কিছু অবসর পাবো ও ভারতীয়গণ আমাকে নিষ্কৃতি দেবে। হায়, যদি কয় বছরের জন্য আমি নির্বাক হতে পারতাম এবং আমাকে মোটেই কথা বলতে না হতো। বস্তুত এসব পার্থিব দ্বন্দ্বের জন্য আমি জন্মাইনি। আমি স্বভাবতই কল্পনাপ্রবণ ও কর্মবিমুখ। আদর্শবাদী হয়েই আমি জন্মেছি এবং স্বপ্নরাজ্যেই আমি বাস করতে পারি। জাগতিক বিষয়সমূহ আমাকে উত্তক্ত করে তোলে এবং আমার দুঃখের কারণ হয়ে থাকে, কিন্তু প্রভুর ইচ্ছাই পূর্ণ হবে। এই প্রভুর ইচ্ছাই পূর্ণ হবে। আমরা দেখবেন, আমরা যখন খুব করুণ ভাবে ঠাকুরের কাছে আরতি নিয়ে প্রার্থনা করি, তখন দেখবেন ভক্ত মানুষেরা যারা সত্যি ভগবানের শরণাগত হওয়ার পথে এগিয়েছেন, তারা প্রার্থনা করেন, প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তুমি যা ভালো বোঝো তাই করো। অর্থাৎ আমার ভালো নয়, আমি তোমার কাছে সমর্পণ করলাম, এই শরণাগত হলাম। স্বামীজি লিখতে লিখতে এতগুলো কথা বললেন, কড়া কথা বললেন, তার কথা বললেন, শেষে বলছেন কিন্তু প্রভুর ইচ্ছাই পূর্ণ হবে। অর্থাৎ আমরা সবাই প্রভুর ইচ্ছার কাছে হত্যামূলক, একেবারে কিছুই নই। তোমার ভগিনী 4 জন আমাকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছো। এদেশে আমার যা কিছু তার মূলে তোমরা। তোমরা চিরসুখী ও সৌভাগ্যশালিনী হও। যেখানেই থাকি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা সহ সর্বদাই তোমাদের মনে রাখবো। সারা জীবন স্বপ্নের ধারার মতো, স্বপ্নের মধ্যে দ্রষ্টার মতো থাকাই আমার আকাঙ্ক্ষা। বাস, সকলের প্রতি, ভগিনী জোসেফাইনের প্রতি আমার শুভেচ্ছা। শেষেও কিন্তু খুব গভীর একটি কথা বললেন, বললেন সারা জীবন স্বপ্নের ধারার মতো। এই জগৎ যে স্বপ্নবৎ, কোনোটাই নিত্য নয়। আমরা তো নিত্য ভেবে ফেলি এই সুখ, এই সংসার, এই জীবন, এই যশ, এই নাম, এই সম্পত্তি সবটাই আমার, আমার, এটি কখনোই ক্ষয় হবে না, যে ক্ষয় নাই, এই ভাবনা আমাদের একেবারে স্থির হয়ে থাকে। স্বামীজি বক্তৃতা দিতে গিয়ে চিঠিতে লিখছেন যে দিস লাইফ ইজ ট্রানজিয়েন্ট, সমস্ত কিছুই ক্ষয়িষ্ণু, সবই ক্ষয়ে যাবে। সেখানে বলছেন জীবন স্বপ্নের ধারার মতো, অর্থাৎ স্বপ্ন যদি হয় তার মানে সেটি বাস্তব নয়। বলছেন স্বপ্নের মধ্যে দ্রষ্টার মতো থাকাই আমার আকাঙ্ক্ষা। আমাদের দেখবেন যে ঘুমের সময় 3টি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই। একটা হচ্ছে জাগ্রত, আমরা যে অবস্থায় আছি, জেগে আছি।
স্বপ্ন এবং সুষুপ্তি, এই তিনটি অবস্থার মধ্য দিয়ে যাই। এবার স্বপ্নে আমরা দেখবেন যে যখন স্বপ্ন আমরা দেখি তখন স্বপ্নটা ধীরে ধীরে স্থায়ী হতে থাকে, কারণ আমি সেখানে আমার আমিটা সেখানে দ্রষ্টা হয়ে দাঁড়ায়। আমি তো দেখছি, আমার সামনে ঘটনাটা ঘটছে, অর্থাৎ এই পৃথিবী ছেড়েও যেটি আমি স্বপ্নে চোখে দেখতে পাই, যেটি স্পর্শ করতে পারি, বুঝতে পারছি ফিজিক্যাল ওয়ার্ল্ড, তার বাইরেও কিন্তু একটা ওয়ার্ল্ড আছে যখন আমরা ঘুমিয়ে পড়ি। এই ঘুমের মধ্যে জাগ্রত স্বপ্ন, স্বপ্নাবস্থা। আর সুষুপ্তিতে কিছু নেই। সুষুপ্তিতে আমি দ্রষ্টা হিসেবে আর দেখতে পাচ্ছি না জগৎকে, মানে গভীর ঘুম, ডিপ স্লিপ। তখন কিন্তু আমার আইডেন্টিটি আর আমার কাছে নেই। কিন্তু স্বপ্ন অবস্থায় এই জগৎ এবং আমি, এই দুটোর কিন্তু আলাদা আলাদা আইডেন্টিটি আছে। অর্থাৎ স্বপ্নতে আমরা বুঝতে পারছি হ্যাঁ তারই সামনে পৃথিবী চলছে, আবার পৃথিবীতে সেই পৃথিবীটাকে স্বপ্নের যে পৃথিবীটা, হয়তো ধরুন আমরা এখানে বসে স্বপ্ন দেখছি, হ্যাঁ এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছে, আবার পাশে একটা বড় মন্দির উদ্বোধন হচ্ছে, আমি সেই উদ্বোধনে যাচ্ছি। এবার আমি তাহলে সেই স্বপ্নটাকে কি দেখছি? সেই স্বপ্নটাকে তো আমি দ্রষ্টা হিসেবে দেখছি, তার মানে সেটাও একটা জগৎ। তাহলে সেটাও একটা দেখুন, যেই মুহূর্তে ঘুমটা ভাঙবে তাহলে সেই জগৎটা নেই, তার মানে সেটাও অনিত্য। এই যে বললেন যে জগৎ স্বপ্নের ধারার মতো, তার মানে বোঝানোর চেষ্টা করছেন ঠিক স্বপ্নে চোখ খুললে তিনি নেই, ঠাকুর অবশ্য বলতে হবে চোখ বন্ধ করলে আছি আর চোখ খুললে নেই, এমনটা হওয়ার কথা নয়। কিন্তু জীবন স্বপ্নের ধারার মধ্যে যে পৃথিবীটাকে দেখছি সেটি যেমন অনিত্য, এই স্বপ্নের মতো সেটি অনিত্য পৃথিবী, সেটার কোনো স্থায়িত্ব নেই, ক্ষয়িষ্ণু, এই আছে এই নেই। তার কথা বলছেন স্বপ্নের দ্রষ্টার মতো থাকাই আমার আকাঙ্ক্ষা। মানে সেখানে কেন বললেন স্বামীজি? ওই যে বললেন আমাকে মোটেই এসব পার্থিব দ্বন্দ্বের জন্য আমি জন্মাইনি, স্বপ্ন রাজ্যেই আমি বাস করতে পারি। তাহলে আমি সেখানে যখন আপনি স্বপ্ন দেখছেন তখন আপনার আমিটা কি সক্রিয় আছে? আপনার আমিটা সক্রিয় নেই। আর যখন আমি স্বপ্ন দেখছি তখন আমার আমিটা তো শুয়ে আছে, নিষ্ক্রিয় হয়ে আছে। কিন্তু জগৎ কিন্তু চলছে, আমি দেখছি মোটর গাড়ি করে আমি নামলাম, তারপর দেখলাম অনেক মানুষ এসেছেন, তাদের সঙ্গে হাঁটলাম, তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, সবটাই আমি দেখছি। কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমার আমিটা কিন্তু আমি নিষ্ক্রিয়। তাই স্বপ্ন বলছেন স্বপ্নের মধ্যে দ্রষ্টার মতো থাকাই আমার আকাঙ্ক্ষা। ব্যাস, সকলের প্রতি ভগিনী জোসেফাইন এর প্রতি আমার শুভেচ্ছা। এর পরের চিঠিটা পড়বো, 171 নম্বর চিঠি, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো চিঠি, খুব বড় নয়, মোটামুটি ছোট। লিখছেন, এটিও নিউ ইয়র্ক থেকে, লিখছেন কবে? 14ই ফেব্রুয়ারি 1895 খ্রিস্টাব্দে লিখছেন। তার আগে স্বামীজির এই জীবনী গ্রন্থ যেটি রয়েছে, স্বামীজির এই জীবনী গ্রন্থে খুব সুন্দরভাবে আমাদের পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ এটি পরবর্তী সময়ে লিখছেন। এবং এখানে যদি আমরা জীবনী গ্রন্থের যদি একটু ধারাবাহিকতা দেখি, তাহলে সেখানে দেখব স্বামীজির এই সময়ে যে বক্তৃতা, সেই সময়ে বক্তৃতার যে বিষয়গুলো ছিল, 3rd ফেব্রুয়ারি, এটা লেখা হচ্ছে 10ই ফেব্রুয়ারি, 3rd ফেব্রুয়ারি বুকলিনে 1895 খ্রিস্টাব্দে স্বামীজির তৃতীয় বক্তৃতা হয়। স্বামীজি সেখানে বক্তৃতা করেন ভারতের দৃষ্টিতে বৌদ্ধ ধর্ম, এই সম্বন্ধে পাউচ ম্যানশনে। তারপর 25শে ফেব্রুয়ারি সোমবার তিনি ভারতের দান সম্বন্ধে লং আইল্যান্ড হিস্টোরিক্যাল সোসাইটির হলে বক্তৃতা দেন। অর্থাৎ এই যে মাঝখানে গ্যাপটা, এই সব সময়টাই ব্রুকলিনের সংবাদপত্রগুলি রমাবাই মণ্ডলীর সহিত স্বামীজির মতদ্বৈত লইয়া মাতিয়া উঠিছিল এবং উভয় পক্ষের অনেক বাদ প্রতিবাদ ছাপাইয়া বিরোধটা জাগাইয়া রাখিবারই প্রবৃত্তি দেখাইয়াছিল। সভা সমিতিতেও শ্রোতারা ওই বিষয়ে প্রশ্ন তুলিয়া স্বামীজিকে বিব্রত করিতেছিলেন। এই বাদ প্রতিবাদের মধ্যে একটা কথা ফাঁপাইয়া তোলা হইল যে স্বামী বিবেকানন্দ হিন্দু কন্যাদের শিক্ষার বিরোধী। আগের দিন আমরা বলেছিলাম, আপনারা মনে করে দেখুন, সেখানে বলা হচ্ছে রমাবাই চক্র, তারা রমাবাই চক্র ছিল, এবং যারা আমেরিকায় গিয়ে তারা কি করেন, অর্থ সংগ্রহ করতেন। মহারাষ্ট্র দেশীয় এক ব্রাহ্মণের কন্যা রমাবাই ছিলেন। পিতা তাহাকে সংস্কৃত শিখাইয়াছিলেন। 22 বৎসর বয়সে তিনি কলকাতার এক বাঙালি অব্রাহ্মণকে বিবাহ করেন। স্বামীর অকাল মৃত্যুর পর তিনি ইংল্যান্ডে যান, সেখানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং ইংরেজি বিদ্যা অর্জন করিবার পর ভারতে ফিরিয়া হিন্দু বাল বিধবাদের সেবা কার্যে আত্মনিয়োগ করেন। এই উদ্দেশ্যে অর্থ সংগ্রহের জন্য তিনি আমেরিকায় যান ও তাহার সাহায্যকল্পে
আমেরিকান নারী সমাজের অনেকে রমাবাই সার্কেল নাম দিয়া ৫৫টি প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়াছিলেন। ব্রুকলিনের মণ্ডলীটি এই বিষয়ে অগ্রণী ছিল। সহজে অর্থলাভের উদ্দেশ্যে মিশনারিরা যেমন মুখরোচক কাহিনী ও কুৎসা রটনা করিতেন, রমাবাই এবং তাহার অনুগামিনীরাও ওইরূপে আমেরিকার নিকট ভারতীয় বৈধব্য জীবনের এমন এক কাল্পনিক ও বিভৎস চিত্র অঙ্কন করিয়াছিলেন যে স্বামীজি স্বীয় বক্তৃতায় সত্য ঘটনা খুলিয়া বলিলেন, তখন অনিচ্ছা সত্ত্বেও অজ্ঞাত সারেই রমাবাই মণ্ডলীর সহিত তাহার বিরোধের সূত্রপাত হলো। তাহলে 3 ফেব্রুয়ারির পর 25 ফেব্রুয়ারি যখন স্বামীজি ব্রুকলিনের পরবর্তী সময়ে বক্তৃতা করলেন, এর মাঝখানটায় আমরা দেখুন 10 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং পরবর্তীতে 14 ফেব্রুয়ারি স্বামীজির এই চিঠিগুলো লেখা। সেখানে কিন্তু স্বামীজিকে দেখছি একটু স্বামীজি যেন কোথাও একটু বিরক্ত হয়ে আছেন। স্বামীজি কড়া কড়া চাঁথা তোলা কথা বলছেন, মানসিক একটি দ্বন্দ্বের মধ্যে আছেন। কারণ এই সময়টায় ব্রুকলিনের সংবাদপত্রগুলি রমাবাই মণ্ডলীর সহিত স্বামীজির মতদ্বৈত লইয়া মাতিয়া উঠিয়াছিল। অর্থাৎ সেই সময় এই যে রমাবাই মণ্ডলী স্বামীজির যেই বক্তৃতায় মানুষের কাছে আসা এবং এই যে মানুষকে ভুল বুঝিয়ে অর্থ সংগ্রহ করার যে প্রয়াস, সেটি স্বামীজির বক্তৃতার ফলে কোথাও ধাক্কাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়। সেই কারণে স্বামীজি যে হিন্দু কন্যার শিক্ষার বিরোধী কথা বললেন, হয়তো তাহারই প্রত্যুত্তরে ডক্টর জোন্স সংবাদপত্রের মাধ্যমে 12ই মার্চ ঘোষণা করেন, আমরা আশা করি আমরা এই অনুমানটি সর্বতভাবে মিথ্যা বলিয়া প্রমাণ করিতে পারিব, যখন এই উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ বাবু শশীপদ ব্যানার্জির শিক্ষা কার্যের সাহায্যকল্পে আগামীবারে বক্তৃতা দিবেন। আমরা ধরিয়া লইতেই পারি স্বামীজি শুধু প্রয়োজনের খাতিরে ওই বক্তৃতা দেন নাই, ইহার সহিত তাহার হৃদয়ের সম্বন্ধও ছিল। কারণ আমরা পূর্বেই দেখিয়াছি তিনি বালিকাদের শিক্ষার জন্য ভারতীয় দিগকে উৎসাহিত করিতেছেন। এই বক্তৃতালব্ধ ডাক্তার জেন্স বরাহনগর বোর্ডিং স্কুল ফর হিন্দু উইডোজ বরাহনগর বোর্ডিং স্কুল ফর হিন্দু উইডোজ এর সাহায্যকল্পে পাঠাইয়া উহার প্রতিষ্ঠাতা শশীপদ বাবুকে লিখিয়াছিলেন, স্বামীজির প্রতি অবিচার না হয় এই জন্য আমাকে বলিতে হইবে যে আপনার বিদ্যালয়ের সাহায্যার্থ বক্তৃতা দিবার প্রস্তাবটি ছিল স্বামীজি নিজস্ব, যদি আমরা সানন্দে তাহার স্বেচ্ছা প্রণোদিত কার্যে সহযোগিতা করিয়াছি। তাহলে এই সময়ের যে অবস্থান সেটি সম্পর্কে আমাদের একটা খানিক ছোট্ট ধারণা আমরা করতে পারি। এইবার স্বামীজি লিখছেন নিউ ইয়র্কে 14 ফেব্রুয়ারি, লিখছেন মিসেস বুলকে, বলছেন জননীর ন্যায় আপনার সৎ পরামর্শের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন, আশা করি জীবনে তদ অনুযায়ী কাজ করতে পারবো। দেখুন এই সারা বুল ছিলেন, তিনি শিল্পী ছিলেন এবং পরবর্তী সময়ে তার মিসেস বুল, যিনি মিসেস সারা বুল, তাকে স্বামীজি জননীর মতো শ্রদ্ধা করতেন। এবং এই যে স্বামীজি 1-2 দিন আগেই বৈকুণ্ঠনাথ সান্যালকে যেখানে চিঠিতে লিখলেন যে তোমার 2 ঘরওয়ালা জমির এই অধিক জমি কেনার জন্য স্বামীজি প্রস্তাব করছেন, ছোট জমির কেনার জন্য স্বামীজি বিরোধিতা করছেন, তার মত তাতে নেই। এবং সেই জমির স্বামী উদার বিস্তৃত যে জমি কেনার প্রয়োজন, তার জন্য তো টাকা করি চাই। এই মিসেস বুল পরবর্তী সময়ে আমরা দেখি স্বামীজির এই বেলুর মঠ প্রতিষ্ঠা এবং পরবর্তী সময়ে খরচ যোগানোর ক্ষেত্রে মিসেস বুল কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেখানে বলছেন জননীর ন্যায় আপনার সৎ পরামর্শের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন, আশা করি জীবনে তদ অনুযায়ী কাজ করতে পারবো। আমি যে বইগুলোর কথা আপনাকে লিখেছিলাম সেগুলি আপনার বিভিন্ন ধর্মের পুস্তক সম্বলিত গ্রন্থাগারের জন্য। আর আপনারই যখন কোথায় থাকা হবে না ঠিক নেই, কোথায় থাকা হবে না হবে ঠিক নেই, তখন ওগুলির আর প্রয়োজন নাই, আমার গুরু ভাইদেরও প্রয়োজন নাই, কারণ তারা ভারতে ওগুলি পেতে পারেন। আর আমাকেও যখন সর্বদা ঘুরতে হচ্ছে তখন আমার পক্ষেও সেগুলি সর্বত্র বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনার এই দানের প্রস্তাবের জন্য আপনাকে বহু ধন্যবাদ। তারপর স্বামীজি লিখছেন আপনি আমারও আমার কাজের জন্য ইতিমধ্যেই যা করেছেন, অলরেডি ইতিমধ্যেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন, আপনি আমারও আমার কাজের জন্য ইতিমধ্যেই যা করেছেন সেজন্য আপনাকে আমার কৃতজ্ঞতা প্রকাশ যে কি করে বলিব তা বলতে পারি না। এই বৎসরও কিছু সাহায্যের প্রস্তাবের জন্য আমার অসংখ্য ধন্যবাদ জানবেন। তবে আমার অকপট বিশ্বাস এই যে এই বৎসর আপনার সমুদয় সাহায্য মিস ফার্মারের গ্রিন একরের কার্যে দেওয়া উচিত। ভারত এখন অপেক্ষা করে বসে থাকতে পারে, শতাব্দী ধরে তো অপেক্ষা করছেই, আর হাতের কাছে করবার যে কাজটা রয়েছে সেটার দিকে সর্বদাই আগে দৃষ্টি দেওয়া উচিত।
আর এক কথা, এবার স্বামীজির সেই ফিলোসফিক্যাল দর্শনের কথাগুলো বলছেন। বলছেন আরেক কথা, মনুর মতে সন্ন্যাসীর পক্ষে একটা সৎকার্যের জন্য অর্থ সংগ্রহ করা ভালো নয়। মনু বলছেন সন্ন্যাসীর পক্ষে একটা সৎকার্যের জন্য অর্থ সংগ্রহ করা ভালো নয়। আমি এখন বেশ প্রাণে প্রাণে বুঝেছি যে প্রাচীন ঋষিরা যা বলে গেছেন তা অতি ঠিক কথা। আবার বলছেন আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম, আশাই পরম দুঃখ এবং আশা ত্যাগ করাতেই পরম সুখ, এবং আশা ত্যাগ করাতেই পরম সুখ। স্বামীজি বলছেন, এইবার বলছেন এই যে আমার এই করব ওই করব এই রকম ছেলে মানুষই ভাবছিল, এখন সেগুলোকে সম্পূর্ণ ভ্রম বলে বোধ হচ্ছে। আমার এখন ওই সকল বাসনা ত্যাগ হয়ে আসছে। সব বাসনা ত্যাগ করে সুখী হও। কেউ যেন তোমার শত্রু মিত্র না থাকে, তুমি একাকী বাস করো। স্বামীজি বারবার বলছেন যে হে হে হৃদয় একাকী হও, হে হৃদয় নিঃসঙ্গ হও। তার জন্য বলছেন সব বাসনা ত্যাগ করে সুখী হও, যেন তোমার শত্রু বা মিত্র না থাকে, তুমি একাকী বাস করো। দেখুন বাসনাই কিন্তু আমাদের সমস্ত দুঃখের, মায়ের কথা, বাসনাই সমস্ত দুঃখের মূল কারণ। কারণ যখনই আমার মনে বাসনা উঠলো আজকে 4টে রসগোল্লা খাবো, দেখলাম ঘরে গিয়ে রসগোল্লা নেই, যখন রসগোল্লার কথা মনে পড়লো মিষ্টির দোকান বন্ধ হয়ে গেছে, খুব কষ্ট হলো। আহা, কারণ ওই বাসনাটা উঠেছে, কষ্ট কোথা থেকে এলো? কষ্ট ছিলই না, এই বাসনাটা উঠলো। হ্যাঁ, দেখলাম যে এই বাজারের দোকানে খবর দিল যে খুব ভালো ল্যাংড়া আম উঠেছে, আপনি ল্যাংড়া আম খেতে খুব ভালোবাসেন, কিন্তু যখন আপনি বাজারে গিয়ে পৌঁছলেন তখন দেখলেন আপনার ওই পরিচিত ভেন্ডার যে বিক্রি করছে তার কাছে একটাও ল্যাংড়া আম নেই। আপনার কিন্তু তাতে কিছু কমতি পড়েনি, তাতে ল্যাংড়া আমের কোনো কমতি বাজারেও পড়েনি, আপনারও কিছু পড়েনি কমতি, কারণ আপনার কাছে টাকা আছে, আবার পরবর্তী সময়ে ল্যাংড়া আম, কিন্তু ওই যে বাসনা উঠেছে ওই ল্যাংড়া আম খেতে হবে, ল্যাংড়া আম খেতে পেলাম না, মনে দুঃখ শুরু হলো, কষ্ট শুরু হলো। এই বাসনাই, ছোট কথা বললাম, তারপরে তো আরো অনেক বড় বড় বাসনা আছে। বাসনাই আমাদের মূল দুঃখের কারণ। স্বামীজি বলছেন সব বাসনা ত্যাগ করে সুখী হও, কেউ যেন তোমার শত্রু বা মিত্র না থাকে, তুমি একাকী বাস করো। এই রূপে ভগবানের নাম প্রচার করতে করতে শত্রু মিত্রে সমদৃষ্টি হয়ে সুখ দুঃখের অতীত হয়ে বাসনা ঈর্ষা ত্যাগ করে কোনো প্রাণীকে হিংসা না করে কোনো প্রাণীর কোনো অনিষ্ট বা উদ্বেগের কারণ না হয়ে আমরা পাহাড়ে পাহাড়ে গ্রামে গ্রামে ভ্রমণ করে বেড়াবো। স্বামীজি এই কথাটা বললেন, দেখুন একেবারে গীতার দ্বাদশ অধ্যায়ে ভক্তি যোগে ভগবান শ্রীকৃষ্ণ এক কথা বলছেন, বলছেন কি করতে হবে, কোনো প্রাণীকে হিংসা করে না, বলছে শত্রু মিত্রে সমদৃষ্টি, সুখে দুঃখে জয়া জয়ও আছে, যে একেবারে শত্রু মিত্রে সমদৃষ্টি কখন হবে? শত্রু মিত্রে সমদৃষ্টি যখন বাসনা শত্রুকে তৈরি হয়, আমার বাসনায় যে ব্যাঘাত ঘটাচ্ছে সেই তো আমার শত্রু হচ্ছে। আমার পাশের বাড়ির জমি, ছোট্ট এক ফালি জমি, এটা আমার ছিল, পাশের বাড়ির লোক আমার না বলে সেখানে পাঁচিল তুলে দেবে, আমার বাসনা ছিল, আমার অধিকারে ছিল, যখনই আমার বাসনায় বা আমার অধিকারে ব্যাঘাত ঘটালো সে আমার মিত্র, শত্রু হয়ে গেল। তাহলে শত্রু মিত্রে সমদৃষ্টি, যখন বাসনা ত্যাগ হয়ে যাবে, অধিকার বোধ নেই হয়ে যাবে, তখন শত্রু আর মিত্র তো আলাদা থাকবে না, তখন সমদৃষ্টি হবে। সুখ দুঃখের অতীত হয়ে বাসনা ঈর্ষা ত্যাগ করে, বাসনা ঈর্ষা বাসনা ঈর্ষা ত্যাগ করে কোনো প্রাণীকে হিংসা না করে কোনো প্রাণীর কোনো প্রকার অনিষ্ট বা উদ্বেগের কারণ না হয়ে আমরা পাহাড়ে পাহাড়ে গ্রামে গ্রামে ভ্রমণ করে বেড়াবো। স্বামীজি আরো লিখছেন, বলছেন ধনী দরিদ্র উচ্চ নিচ কারো কাছে কিছু সাহায্য চেও না, কিছুরই আকাঙ্ক্ষা করো না। এই যে সব দৃশ্য একের পর এক দৃষ্টির সামনে থেকে অন্তর্হিত হয়ে যাচ্ছে সেগুলিকে সাক্ষী রূপে দেখো, সেগুলি সব চলে যাক। আমরা যখন নাটক দেখি দেখবেন নাটকের একটা করে ইয়ে হয়ে যায়, একটা করে পর্যায় হয়ে যায়, এপিসোড হয়ে যায়। একাঙ্ক নাটক বলে যেটা এক ধরনের চলে, কিন্তু বহুয়াঙ্ক নাটক মানে এই প্রথম দৃশ্য, আবার দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য দেখবেন তখন কি হয়, নাটকের যারা কুশীলব, যারা নাটক করছেন অভিনেতা, তারা সব বদলে বদলে যায়, প্রপস গুলো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ নাটক করার জন্য যে জায়গাটি দরকার, কার হয়তো উঁচু টেবিল দরকার, একটা চৌকি দরকার, পেছনে ফুল গাছ দরকার, একটা কেউ চেয়ার টেবিলে বসে আছে তার জন্য চেয়ার টেবিল দরকার, পাখা দরকার, এই যে এগুলো প্রপস, তো নাটকের এই মঞ্চায়নের জন্য, মঞ্চ সজ্জার জন্য এগুলি দরকার হয়, এগুলি আবার পরের অঙ্কে অর্থাৎ পরের দৃশ্যে এগুলো আবার পরিবর্তন হয়ে যায়। স্বামীজি বলছেন দেখো কিছুই এই যে দৃশ্য সব একের পর এক দৃষ্টির সামনে থেকে অন্তর্হিত হয়ে, প্রথম যে দৃশ্য নাটক দেখতে গেছেন, প্রথম দৃশ্য চলে গেল, আলো অফ, অন্ধকার হয়ে গেল স্টেজ,
আবার হুড়োহুড়ি পড়ে গেল, কয়েকজন যারা সাহায্যকারী তারা সবাই আবার প্রপসটা সাজিয়ে দিল, আবার 3 মিনিট পর আরোটা জ্বলে উঠলো, তখন দেখবেন হ্যাঁ আবার নাটকের অভিনেতা তখন মঞ্চে এসে গেছে। সেসব দৃশ্য একের পর এক দৃষ্টির সামনে থেকে অন্তর্হিত হয়ে যাচ্ছে। কি হলো, প্রথম দৃশ্য অন্তর্হিত হয়ে গেল, আমরা দ্বিতীয় দৃশ্য দেখছি। ঠিক তেমনই স্বামীজি বলছেন সব দৃশ্য একের পর এক দৃষ্টির সামনে থেকে অন্তর্হিত হয়ে যাচ্ছে, যেন আমাদের এই জীবনের খেলায় এই এক একটা দৃশ্য এগুলি সব চলে যাচ্ছে, নেই হয়ে যাচ্ছে, ঘটনা নেই হয়ে যাচ্ছে, সেগুলিকে সাক্ষী রূপে দেখো। সাক্ষী রূপে যখন দেখবেন বৃহত্তান্ত্রিক হোম হয়, তখন দেখবেন বৃহত্তান্ত্রিক হোমে এই সাক্ষী রূপে নারায়ণকে বসানো হয়, তখন এই বিভিন্ন কুশ সুন্দর করে জড়ো করে এমন ভাবে হয় যে তিনি সাক্ষী। তিনি কে না সাক্ষী? তিনি বলা হয় কখনো ব্রহ্মা সাক্ষী হিসেবে আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তো ব্রহ্মা সাক্ষী হিসেবে আছেন। তাহলে তিনি কি করবেন? তিনি শুধুই দেখবেন, দর্শন করবেন, নিষ্ক্রিয় থাকবেন। ওই যে ঘুমন্ত অবস্থায় যখন স্বপ্নাবস্থা, তখন আমিটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, ঠিক তেমন ভাবেই এই দৃশ্যপট যখন আমি জাগ্রত অবস্থায়, তখন একটার পর একটা দৃশ্য চলে যাচ্ছে, কিন্তু আপনাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে, আপনাকে কি করতে হবে, ওই দৃশ্যটা দেখতে হবে আর নিষ্ক্রিয়ভাবে থাকতে হবে, যেন সাক্ষী রূপে। সাক্ষী কখনো দেখবেন দুর্গাপুজোর সময়, এই বাসন্তী পুজো হলো, দেখবেন নারায়ণ আনা হয়। নারায়ণ তাহলে কি করলেন? নারায়ণ সাক্ষী স্বরূপ, এই নারায়ণকে সাক্ষী মেনে এই দুর্গা পুজো সমস্ত আয়োজন হচ্ছে, এই সাক্ষী। কিন্তু নারায়ণের কিন্তু আর কোনো নরণচরণ নেই, এই সাক্ষী রূপে দেখো, সেগুলি সব চলে যাক। হয়তো এই দেশে আমাকে টেনে নিয়ে আসবার জন্য ওই সব ভাবনমত্ত বাসনার প্রয়োজন ছিল, এই অভিজ্ঞতা লাভ করবার জন্য প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। এখন বেশ সুখে আছি। আমি আর মিস্টার ল্যান্ডসবার্গ মিলে কিছু চাল ডাল আর জব রাঁধি, চুপচাপ খাই, তারপর হয়তো কিছু লিখলাম বা পড়লাম। উপদেশ প্রার্থী গরিব লোকদের কেউ দেখা করতে এলে তাদের সঙ্গে কথাবার্তা হয়, আর এইভাবে থেকে বোধ হচ্ছে আমি যেন বেশ সন্ন্যাসীর মতো জীবন যাপন করছি। আমেরিকায় এসে অবধি এতদিন এইরকম অনুভব করিনি। ওই যে মাঝখানের যে গ্যাপটা রয়েছে, সেই সময়টা স্বামীজির মাঝখানে কয়েকটি বক্তৃতা মাত্র চলছে, যেন মনে হচ্ছে সন্ন্যাসীর মতো জীবন যাপন করছে। তারপরে স্বামীজি বলছেন, ধন থাকলে দারিদ্রের ভয়। ভর্তৃহরি যে মুনি ছিলেন, আপনারা জানেন, ভর্তৃহরির নাম শুনেছেন। এই ভর্তৃহরি একটি খুব বিখ্যাত কবিতাগুচ্ছ, মানে শব্দমালা, শ্লোকমালা রয়েছে, সেটিকে বলা হয় বৈরাগ্য শতকম। 100টি শ্লোক আছে, বৈরাগ্যের কথা আছে। বলছে সেখানে বলা হয় ধন থাকলে দারিদ্রের ভয়, বলা হচ্ছে জ্ঞান থাকলে অজ্ঞানের ভয়, রূপ থাকলে বার্ধক্যের ভয়। দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভয় থাকে। ধন থাকলে দারিদ্রের, এই বুঝি আমার সব টাকা পয়সা কমে যাবে, ব্যাংক ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, দারিদ্রের ভয় আছে। জ্ঞান থাকলে অজ্ঞানের ভয়, যে জ্ঞানী তার অজ্ঞানের ভয় আছে, যে এই বোধহয় আমার এটা জানা হলো না, এটি বোঝা হলো না, এই জ্ঞান আহরণ হলো না। জ্ঞান থাকলে অজ্ঞানের ভয়। রূপ থাকলে বার্ধক্যের ভয়, এই জীবনে জরা এসে ধরবে, এই আমার কি সুন্দর আমায় দেখতে ছিল, টুলটুলে গাল ছিল, ব্যাস সব কুচকে যাচ্ছে, কি দুঃখ। রূপ থাকলে বার্ধক্য যখন আসবে, জরা যখন আসবে, তখন তো রূপ কমবে, গাল চামড়া কুঞ্চিত হবে, বার্ধক্যের ভয়। যশে নিন্দুকের ভয়, যখনই যশ হবে, প্রচার হবে, লোক ধন্যি ধন্যি করবে, আবার সঙ্গে সঙ্গে নিন্দাও হবে, নিন্দুকের ভয়। অভ্যুদয়ে ঈর্ষার ভয়, অভ্যুদয় যখন হয় তখন অভ্যুদয়ে ঈর্ষার ভয়। এমনকি দেহে মৃত্যুর ভয়। এই জগতে সমুদয় ভয় যুক্ত, বলছেন সব ভয়যুক্ত, সব কিছুতে ভয় আছে। তিনিই কেবল নির্ভীক, যিনি সর্বস্ব ত্যাগ করেছেন। একমাত্র বৈরাগ্যে, অর্থাৎ বিরাগ, অনুরাগ নেই যেখানে, একমাত্র বৈরাগ্যে। আমার আর মোবাইল ফোন, আইফোন ব্যবহার করতে ভালো লাগে না, ওই সাধারণ একটা ফোনে কথা বললেই হলো, বৈরাগ্য এসেছে। আমার আর সিরিয়াল দেখতে ইচ্ছে করে না, ওই দেখি খবর টবর গুলো দেখি, বৈরাগ্য। এত খুনোখুনি আর ডিভোর্স দেখে দেখে মনে হয়েছে যে না, আমার বৈরাগ্য এসেছে। একমাত্র কিসে ভয় নেই? বৈরাগ্যে ভয় নেই। বলছে তিনিই কেবল নির্ভীক, যিনি সর্বস্ব ত্যাগ, যার কিছুই নেই, তিনি সর্বস্ব ত্যাগ করেছেন বা ত্যাগ করার জন্য প্রস্তুত, তার আর ভয় কি? তার তো ভয় কিছু নেই। বৈরাগ্য শতকমে ভর্তৃহরি বলছেন, এত সুন্দর বলছেন, বলছেন ভোগে রোগ ভয়ম, ভোগে রোগ ভয়ম, কুলে চ্যুতি ভয়ম, বৃত্তে নৃপালাদ ভয়ম। অর্থাৎ এই শেষ হয়ে যাবে, নেই হয়ে যাবে। বলছেন মানে দৈন্য ভয়ম, ওই যে নিন্দার ভয়, মানে দৈন্য ভয়ম,
বলে রিপু ভয়ম, শক্তি আছে শক্তিহীন হয়ে যাবে। রূপে জরায়া ভয়ম, জরা আসবে। বলছেন শাস্ত্রে বাদী ভয়ম, শাস্ত্রে কি হবে? অভ্যুদয় ঈর্ষা হবে। গুণে খলা ভয়ম, কায়ে কৃতান্ত কৃতান্তোদ্ভত ভয়ম। সর্ববস্তু ভয়ান্বিতম, সর্ববস্তু ভয়ান্বিতম, সব ভয়ান্বিতম, সব বস্তুতে ভয় আছে। ভুবি নৃণাম বৈরাগ্যম অবাভয়ম, একমাত্র বৈরাগ্যে কোনো ভয় নেই, মানে ত্যাগে কোনো ভয় নেই। ভারতবর্ষের সেটিই তো ত্যাগ, ভারতবর্ষ ত্যাগের দেশ, একমাত্র ত্যাগে কোনো ভয় নেই। আমি যেদিন মিস কবিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, মিস ফার্মার ও মিস থার্সবিও তথায় ছিলেন। আধ ঘন্টা ধরে আমাদের বেশ আনন্দে কাটলো। মিস করবিনের ইচ্ছা আগামী রবিবার থেকে তার বাড়িতে কোনো রকম ক্লাস খুলি। আমি আর এখন এসবের জন্য ব্যস্ত নই। আপনা আপনি যদি এসে পড়ে তবে তাতে প্রভুরই জয় জয়াকার, আর যদি না আসে তাহলে প্রভুর আরো জয় জয়াকার। পুনরায় আমার চিরকৃতজ্ঞতা গ্রহণ করুন, আপনার অনুগত সন্তান বিবেকানন্দ। এই 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 চিঠির মূল জায়গা এটি। স্বামীজি সেই সময় স্বাভাবিকভাবে জগতের যে কঠিন সত্য সেটি অনুভব করছেন, এবং অনুভব করতে করতে ওই যে বললেন আগে, যেন মনে হচ্ছে অনেকদিন বাদে সন্ন্যাসীর মতো জীবন, আমি যেন বেশ সন্ন্যাসীর মতো জীবন যাপন করছি। আমেরিকায় এসে অবধি এত রকম এরকম অনুভব করিনি। সেখানে বুঝতে পারছেন যে একমাত্র বৈরাগ্য, মানে একেবারে বৈরাগ্য ভাবনায়, বিরাগ ভাবনায় স্বামীজি টইটম্বুর হয়ে আছে একেবারে। সেখানে রূপ, যশ, মান, ভোগ, সমস্ত কিছু একেবারে, সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে নেই হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে সর্ববস্তু ভয়ান্বিতম, সব বস্তুতে ভয় আছে। ভুবি নৃণাম বৈরাগ্য মেবাম ভয়ম, একমাত্র বৈরাগ্যে ভয় নেই। স্বামীজি আমাদের এই শক্তি দিন, বৈরাগ্য দিন, এই প্রার্থনা করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।